করার মধ্যে আমার কিছু নাই। আমি যদি আজকে আমার ইন্তেকাল হয়, আল্লাহর কাছে যে আমার হিসাব দিতে হবে না। আল্লাহ আমার এটা মানে বলতে হবে না যে আমি আমার সম্পদ আল্লাহ আমারে দিছিল, আমি কি করছি? আমার জন্য সবাই বেশি, বেশি করে দোয়া করবেন। জানি আমি যেভাবে আছি এভাবে ভালো থাকি। আপনারা যে যেভাবে আছেন ওইভাবে ভালো থাকেন। আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দয়া করে উল্টাপাল্টা কখনো চিন্তা করবেন না। দেখেন আপনাদের চিন্তা আর আমার চিন্তা কখনোই মিলবে না। কারণ আপনি এক রকমের মানুষ, আমি এক রকমের মানুষ। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতর তো এক ধরনের চিন্তা ভাবনা দেয় নাই। আমার মাথায় যেটা চলে আপনার মাথায় ওইটা চলে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে একটু বেশি কথা বলে ফেললাম, আসলে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল, এর জন্য বলছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেহানা রাখি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। কি অবস্থা আমার আপুদের ভাইয়াদের? নিশ্চয় অনেক ভালো আছে। আজকে আমি যে মানুষটিকে নিয়ে আপনাদের সামনে আমার ছোট্ট একটা ব্লগ বানিয়েছি, তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার পরিচিত, আমাদের সবার পছন্দের একজন অভিনেতা মিসাব্বির। আজকে মিসাব্বির ভাইয়ার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া, যার কথা বলে আমি শেষ করতে পারবো না। আমার মতো খুবই সাধারণ একটা মেয়ে, তার বর্ণনা দিয়ে শেষ করা আমার পক্ষে সম্ভব না। তো ভাইয়ার কথা আমি আরো কিছু বলবো। আগে আমি ভাইয়ার সাথে যে কাজ করেছি তার একটা ভিডিও ক্লিপ দেখাইতে। মিষ্টি এখানে হাজির করেছেন কিসের জন্য? আরে বুঝতেছো না কি? মায়ের এসব লাগবে। এই যে কলা, এই যে মিষ্টি, এই যে ডিম, এসব তো আমার নুসরাত, আমার সবার প্রিয় খাবার। মা এখন এসবের মধ্যে পড়া দেবে, পড়া। মা পড়া দিয়ে তারপরে এই যে কলা, মিষ্টি, ডিম সব মা খাবে, মা যত খাবে আমার নুসরাত আর চম্পার পায়ে শিকল পড়ে যাবে। ওরা বেশি তো দিতে পারবে না। ওরা যদি পাটুরিয়া খাতে আর লক্ষ্মীটি পাটুরিতে আছে। আপনার কি পাগল হয়েছে? কিসের জন্য যাবে? আমি বুঝতে পারতেছি না, এই ভণ্ডের দল আপনাদের ভাতা খাচ্ছে, আপনাদের খাচ্ছে। ওরা জীবনে কোনোদিনে দুধ কলা খেতে পারেনি, সেটা খাওয়ার জন্য এখানে পাগল হয়েছে। আপনি কেন বুঝতে পারতেছেন না? চোখ নামায় কথা কম, তোর চোখের মুখে শয়তানি, আগাগোড়ায় তুই বন্ধ। তোর কারণে এই সংসারের মধ্যে অশান্তি। মা, 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 তুমি এবারে যখন বার করো এমন অভিশাপ দিবো তার করে দেবো। মা, সাব্বির ভাইয়ের কথা আমি আসলে বলে শেষ করতে পারবো না। সাব্বির ভাইয়ের সাথে আমার প্রথম নাটক ছিল নোয়াশাল, যেটা আর টিভিতে অনলাইন হয়েছে। তো এরপর থেকে আমি সাব্বির ভাইয়ের সাথে 3টা কাজ করেছি সাব্বির ভাইয়ের ডিরেকশনে, স্ক্রিপ্টে। নোয়াশাল, মালিক হতে সাবধান, যেটা দীপ্ত টিভিতে গেছে। সালিশ মানি না তাল গাছ আমার, যেটা এশিয়ান টিভিতে গিয়েছে। আসলে আমি বেসিক্যালি ব্লগগুলোতে নোয়াখালীর ভাষায় কথা বলি, যেহেতু এমন একজন গুণী ব্যক্তিকে নিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগটা, চিন্তা করলাম আমি সাধু চলিত ভাষায় কথা বলি। তো আমি আসলে একটা কথা বারবার বলবো, সাব্বির ভাই কাছে আমি অনেক ঋণী, যার হাত ধরে আমি ভালো ভালো কিছু কাজ করতে পেরেছি, যেটা আমি মরে গেলেও আমার কাছে এই স্মৃতিগুলা থেকে যাবে আমার
করে কথা বলবেন না। নাম্বার 1, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন অভিনেত্রী। আমার সেকেন্ড পরিচয় হচ্ছে আমি ওয়াইটিতে এসেছি আপনাদের সাথে আড্ডা দিই, আপনাদের সাথে গল্প করি। তার মানে এই না যে আপনারা আমাকে খোঁচা মেরে কথা বলবেন, আমাকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলবেন। ইট ওয়াজ এ নট বিগ ডিল। তো প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, আগে নিজেকে ভালোবাসুন, তারপর অন্যকে ভালোবাসার চেষ্টা করুন। তো আশা করি আজকে আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর একটা কথা হচ্ছে, আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, আমি নোয়াখালীতেই ব্লগ দেওয়ার চেষ্টা করি, ব্লগ দিয়ে যাব। আর যেগুলো আমি অন্য মানুষদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করব, সেগুলো আমি সাধু ভাষায় করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই সাব্বির ভাইয়ার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। ওনার 2 ছেলে, ওনার অর্ধাঙ্গিনীকে আপনারা সবাই চিনেন, চুমকি আপু, ওনার 2 ছেলে। তো ওনাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আবারও বলে নিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা আমি ঘৃণিত, আমি লজ্জিত, আমি ক্ষমা চাচ্ছি। আমাকে দয়া করে বলবেন না। আমি একজন সাধারণ পাইলট শিক্ষার্থী। আমি এইটুকু পরিচয়ই করা আমাকে দয়া করে এগুলো বলবেন না। আমি নিজেকে দাবি করি আমি দেশপ্রেমিক, কিন্তু আমি বীর শ্রেষ্ঠ 7 জনের স্মরণ করি না। আমি বীর শ্রেষ্ঠ 7 জনের মূর্তি ভাঙি, গুণ উল্লাস করে অসম্মানিত করি। আমি নিজেকে দেশপ্রেমিক। আমি মতিউর রহমানের আত্মত্যাগকে তুচ্ছ করি এবং আমি মতিউর রহমানকে আত্মত্যাগকে বলি প্রতারণা। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি 350টি ফ্যাক্টরি সরাসরি আদালতের কোনো প্রতিবাদ করি না। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি কপালে লম্বা করে পতাকা বাঁধি। আমি মদ তৈরি করি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে, সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে আমি মদ তৈরি করি, চাঁদা আদায় করি। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি শুধু দেশপ্রেমিক। বঙ্গবন্ধু জীবনের 1682 দিন কারা নির্যাতিত থেকে, অনুমান স্বরূপ 13 থেকে 14 বছর কারা নির্যাতিত থেকেও সে দেশপ্রেমিক দিতে পারেনি। সে সবচেয়ে এখন জীবিত এই জেনজির মধ্যে দেশপ্রেমিক হতে পারেনি, কিন্তু আমি কপালে কাপড় বেঁধে আমি আমার দেশের জন্য লড়াই করি না, দেশের জন্য প্রতিবাদ করি না। আমি আমার দেশের সাধারণ কৃষক আজকে এই বছর কোনো ছাড় পাইনি সরকারিভাবে, আমি সেটা নিয়ে কথা বলি না। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমাকে ক্ষমা করবেন। আমি ঘৃণিত, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করবেন। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তথ্য অনুযায়ী এদেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল 2 লাখ সামথিং কোটি টাকা। বর্তমানে সেটা বেড়ে এখন 6 লাখ সামথিং কোটি টাকা হয়েছে। মাত্র 15 মাসে 4 লাখ খেলাপি ঋণ বেড়েছে। 2 লাখ খেলাপি ঋণ ছিল। দেশে কিছু যে দেশের উন্নয়ন দেখেছি, সেগুলোর হয়তো পারপাস বলতে পারে, কিন্তু এই যে 4 লাখ খেলাপি ঋণ বাড়লো, সেটা নিয়ে আমি কথা বলি। কপালে বড় পতাকা বাঁধি, আমি বলি দেশপ্রেমিক। জাতীয় সঙ্গীত গাইতে দিতে পারি, জাতীয় সঙ্গীতকে বলি একজন রচয়িতার প্রণয়ন করা সঙ্গীত। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি সেক্টর কমান্ডারকে সম্মান করি না। আমি মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক, অস্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে লাঞ্ছিত করি। আমি তার মাথায় প্রস্রাব করি। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমাকে ক্ষমা করবেন। আমার পরের প্রজন্ম, আলফা প্রজন্ম এবং আমার মুরব্বীরা আমাকে ঘৃণিত প্রজন্ম বলে স্বীকার অলরেডি স্বীকৃতি দিয়েছে। এজন্য আমি কিন্তু কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার ঠিক মনে আছে, একটা স্মৃতিচারণ করি। আমার অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক আপনিও নিশ্চয়ই দেখবেন ভিডিওটি। সাইকেল নিয়ে আমি যখন ক্লাস 6 পড়ি, সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলাম। ওই মুহূর্তে স্যার আসতেছিলেন সাইকেল চালিয়ে অপোজিট প্রান্ত থেকে। স্যারকে শুধু সাইকেলের উপর থেকে সালাম দিতে হবে জন্য লাফ দিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে আমার কাটার দাগটি এখন আছে হাতে। সো আমি আমার প্রত্যেকটা শ্রেণী কক্ষের শিক্ষকদের অসম্মানিত করেছি, লাঞ্ছিত করেছি, আঘাত করেছি। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি আমার শিক্ষককে অসম্মানিত করে আমি সম্মানিত হতে চাই। আমি নিজেকে বলি দেশপ্রেমিক।
আমি আমার শিক্ষককে দেখলে কোনো স্কুলের প্রান্তে দাঁড়িয়ে সিটের কাছে টানতে আমি নিজেকে বলি দেশপ্রেমিক, আমি অ্যাডভান্স, আমি প্রগতিশীল। আমাকে ক্ষমা করবেন, এরকম জেনারেশন থেকে আমি মুক্তি চাই, কালিমা থেকে আমি মুক্তি চাই। সারা জীবন এই কলঙ্ক থেকে আমি বের হতে পারবো কিনা আমি জানি না। আজকে কিছু স্মৃতিচারণ করি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার অনেক কথাগুলোকে অনেক সময় তুচ্ছ ফান, বারবার কানে বাজা, এরকম কিছু ভাবতাম আমরা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ডক্টর ইউনূস চাইলে গ্রেট হতে পারতেন বাংলাদেশে। গত 54 বছরের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান উনি হতে পারতেন, কিন্তু উনি প্রত্যেকটি কথা উনি কড়াই কাণ্ডে প্রমাণ করে দিয়েছেন উনি যা বলতেন। এবং আমি এখন শেখ হাসিনার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করি, ধারণ করি এবং এটিও বিশ্বাস করি